ইয়ে করবো, আনসার করবো, তাহলে তুমি জেনে রেখো যে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। তুমি যদি ছোটবেলায় ভাবতে আচ্ছা না এখন বয়স কম, 2.5 বছর বয়স, এখন হাঁটা যাবে না, থাক দরকার নেই, মোটামুটি 5-7 বছর বয়স হোক, আপাতত এখন আমি হামাগুড়ি দিয়ে চলবো, যে একেবারে পুরো স্ট্রং হয়ে যাও, পায়ে পুরো বল চলে আসবে, তখন একবার হেঁটে দেখিয়ে দেবো সবাইকে। হয় কখনো? শুরুটা করো বাবা, আজকে থেকে শুরুটা করো। ইলেকট্রনিক সায়েন্স আমাদের হবে না বাবা, শুধু ফার্স্ট পেপার হবে, সাবজেক্ট হবে না। সাবজেক্ট কি কি হবে আমি বলে দিচ্ছি, একটু আমাকে সময় দাও, আমি তো সেখান থেকে দেখো কন্টিনিউ কথা বলে যাচ্ছি। চলো যেখানটা ছিলাম, তাহলে শর্টকাট যদি করি, শর্টকাট এখানে পাশে জায়গা রাখছি, যদি মনে হয় দরকার হয়ে যায় তাহলে আবার ছবি এঁকে নেবো। যে পামেলা গোস 20 মিটার টুয়ার্ডস নর্থ, দেখো নর্থ 20 মিটার, এই নর্থ 20 এইভাবে লিখছি। টার্নস রাইট অ্যান্ড গোস 10 মিটার, টার্নস রাইট অ্যান্ড গোস 10 মিটার, then again turns right, again turns right and goes 35 meter, turns right 35 meter. Now she turns left thrice, মানে 3 বার লেফট, একবার লেফট, 2 বার লেফট, 3 বার লেফট, বোঝা যাচ্ছে তো? simultaneously and goes 15 মিটার ইচ, তাহলে প্রত্যেকবার 15 মিটার করে যাচ্ছে। এবার এই শর্টকাটটা বোঝার জন্য দুটো চারটে জায়গা তোমাকে একটু ক্লিয়ার করতে হবে, কারণ আমি বলে গেলে তুমি এখন আর বুঝতে পারবে না। আমি দুটো চারটে জায়গা ক্লিয়ার করে দিই, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ বাবা, দেখো ভালো করে শুনবে। আবারও বলছি, এটা না বুঝতে পারলে তুমি শর্টকাট বুঝতে পারবে না। দেখো ধরো তুমি নর্থের দিকে মুখ করে রয়েছো, এটা জানো তো, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এটা সবসময়ের জন্য সত্যি, মানে আমি যেখানে থাকি, আমার এক্সাম হল যেদিকে হোক, পুকুর পাড় যেদিকে হোক, এটা সবসময়ের জন্য সত্যি। তো নর্থের দিকে মুখ করে রয়েছো, এবার ধরো তোমাকে প্রথমবার একবার রাইট টার্ন নিতে বলা হলো, আর একবার রাইট টার্ন নিতে বলা হলো, তাহলে কি বলা হলো? 2 বার রাইট টার্ন নিয়েছো। দেখো কোন দিকে তাকিয়েছিলে? নর্থের দিকে। এখন কোন দিকে তাকিয়ে রয়েছে? দেখো সাউথের দিকে। তাহলে আমরা কি বলতে পারি? টু সেম সাইড, টু সেম সাইড ইজ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন। মনে রাখবে, এটা আমাদের কাজে লাগবে। আমি এখান থেকে একটু ফাস্ট যাচ্ছি, না হলে শেষ করা যাবে না, কারণ এটা বোঝার জন্য আমাদের আরেকটু বেসিকে যাওয়া দরকার। আমি মোটামুটি যতটুকু বোঝা যায় সেটুকু বোঝানোর জন্যই করছি। নেক্সট আরেকটা পয়েন্ট, যে ধরো তুমি একই রকমের নর্থের দিকে মুখ করে রয়েছো, এবার তুমি একবার রাইট টার্ন নিচ্ছ, আর একবার লেফট টার্ন নিচ্ছ। একটু খেয়াল করে দেখো রাইট লেফট বোঝাচ্ছে কিনা, মানে এদিকের রেসপেক্টে যখন আমি মুখ করে রয়েছি, এটা আমার রাইট, এটা লেফট, এরকম ব্যাপারটা। আবার যখন আমি এদিকে মুখ করে রয়েছি, তখন আমার হচ্ছে এটা লেফট, এটা রাইট, এ দেখো উপরের দিকে লেফট, এ দেখো উপরের দিকে লেফট। ঠিক আছে, তাহলে কি কি টার্ন নিয়েছি? প্রথমে রাইট, তারপরে লেফট। কোন দিকে ছিলাম? নর্থ। আলটিমেট কোন দিকে পেলাম? নর্থ। তাহলে এটা কি নিয়েছি? দুটো অপোজিট সাইড, দেখো রাইট লেফট অপোজিট সাইড, তাহলে কি বলবো? টু অপোজিট সাইড ইজ ইকুয়াল টু সেম ডাইরেকশন। দেখো সেম ডাইরেকশন পেয়েছি, নর্থ থেকে নর্থ। অপোজিট সাইড ইজ ইকুয়াল টু সেম ডাইরেকশন। আর দেখো সেম সাইড, রাইট রাইট, রাইট রাইট, কি পাচ্ছি? নর্থ থেকে সাউথ, অপোজিট পাচ্ছি। সেম সাইড, অপোজিট ডাইরেকশন, অপোজিট সাইড, সেম ডাইরেকশন। কি গো বাবা, বোঝা গেছে? একটু আমাকে জানাও, হ্যাঁ না বলো ফার্স্ট, একটু একটু হ্যাঁ না বলো। তাহলে এখানে এটা অ্যাপ্লাই করছে। দেখো আমাদের মনে রাখবে, এগুলো বলার জন্য আরো দুটো চারটে পয়েন্ট বলার দরকার, একটু বলে না ছাড়ো, এখানে যতটুকু যা হয় দেখো। মনে রাখবে আমাদের এটা অল্টারনেটিভ ক্যালকুলেশন হবে সবসময়, যেন কি হবে? অল্টারনেটিভ। অল্টারনেটিভ বুঝো তো, একটা বাদ দিয়ে তারপর একটা, এটাকে বলা হয় অল্টারনেটিভ। তাহলে এদিকে আমাদের অল্টারনেটিভ কি আছে? এই যে অল্টারনেটিভে ক্যালকুলেশন হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এই নর্থের পর এটাকে জানতে চাইছি, এটাকে জানতে চাইছি। তাহলে নর্থের পর আমি এটা কি করে পাচ্ছি? দেখো দুটো সেম টার্ন না, এই যে রাইট রাইট। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটু আগে বললাম দুটো সেম সাইড ইজ ইকুয়াল টু কি? টু সেম সাইড ইজ ইকুয়াল টু কি বলো বাবা? অপোজিট ডাইরেকশন। কার অপোজিট? এই নর্থের অপোজিট। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? সাউথ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সাউথ হয়ে যাবে। কি গো বোঝা যাচ্ছে কেন ওটা সাউথ হলো? কারণ নর্থের পর আমি দুটো সেম টার্ন নিয়েছি, দেখো রাইট রাইট, তাহলে এটা কি হয়ে যাবে? সাউথ হয়ে যাবে। আবার এই সাউথ থেকে, মানে এটার থেকে আমি এখানে যাচ্ছি, আমার অল্টারনেটিভ। তাহলে কিভাবে পেয়েছি? দেখো এইটা যদি সাউথ বলি, তাহলে সাউথের পর আবার কি নিয়েছি? দেখো দুটো সেম টার্নে, দেখো লেফট লেফট, দুটো
সেম টার্ন নিয়েছি। কি গো বাবা বোঝাচ্ছে? একটু বলো, বোঝাচ্ছে তো? তাহলে এটা লেফট লেফট, তাহলে আবার কি হয়ে যাবে? দুটো সেম সাইড, লেফট লেফট মানে দুটো সেম সাইড মানে অপোজিট ডাইরেকশন। তাহলে কার অপোজিট? এই সাউথের অপোজিট। এটা কি হয়ে যাবে? নর্থ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? নর্থ। পরের অল্টারনেটিভটা কাজ করি অন্য একটা কালার দিয়ে। দেখো নর্থের থেকে রাইট, এই যে নর্থের থেকে রাইট মানে কি হয়? এটা নর্থ হলে এটা কি হয়ে যাবে? ইস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা ইস্ট। একটু বোঝার চেষ্টা করো বাবা, তাহলে কিন্তু বোঝা যাবে না। এবার দেখো ইস্টের পর আমি এটাকে দেখবো, কারণ এটার সাথে এটা রয়েছে অল্টারনেটিভে, এটা রয়েছে অল্টারনেটিভ। দেখো রাইট, এটা হচ্ছে ইস্ট, এখন আর রাইট না, এটা ইস্ট। ইস্টের পর কি কি নিয়েছে দেখো, এটা ছিল রাইট, এটা লেফট, এটা সাউথ দেখছি না, কারণ সাউথের সাথে লেফট আমি ক্যালকুলেশন করতে পারবো। সাউথের সাথে নর্থ ইস্ট এগুলো ক্যালকুলেশন করা যায়, আর লেফটের সাথে রাইট ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখছি ইস্ট, ইস্টের পর এটা রাইট, এটা লেফট। তাহলে রাইট লেফট মানে কি? অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন মানে সেম সাইড। কার সেম? এই ইস্টের সেম, মানে এটাও হয়ে যাবে আমাদের ইস্ট, এটাও ইস্ট। কি গো বাবা বোঝা গেল? দেন এই ইস্টের সাথে এটা রয়েছে অল্টারনেটিভ, এটা রয়েছে অল্টারনেটিভ। তাহলে এই ইস্টের পর আমি কি দেখছি দেখো, এটা লেফট, এটাও লেফট, মানে সেম। তাহলে সেম সাইড মানে কি হবে? অপোজিট ডাইরেকশন। কার অপোজিট? এই ইস্টের অপোজিট হয়ে যাবে ওয়েস্ট। একটু আমাকে বলো এটা বোঝা গেল বাবা? এটা বোঝা গেল? এই যা যা লিখলাম বোঝা গেল? একটু ফাস্ট কথা বলো। এই কি করে আমরা ইস্ট ওয়েস্ট বের করলাম সব বোঝা গেল তো? চলো চলো, এবার এবার আমরা ক্যালকুলেশন করি। আমরা যদি বলি যে ধরো আমাদের ধরো এরকম ভাবে করতে দিয়েছে, -5 +10 -3 -2 প্লাস ধরো না 4। তাহলে আমরা কি করি? প্লাস গুলোকে একদিকে নিয়ে নিই, মাইনাস গুলোকে একদিকে নিয়ে নিই। এগুলো মাইনাস মানে -3 -5 -2 এগুলোকে একসঙ্গে নিই, যোগগুলোকে একসঙ্গে, এরকম তো। তাহলে এখানেও তো আমরা সেইভাবে করছি। কি কি রয়েছে দেখো, এই অল্টারনেটিভ গুলোকে দেখছি, এই অল্টারনেটিভ গুলোকে দেখছি। আর একটা কালার নিয়ে চলো, এই অল্টারনেটিভ গুলো। নর্থের সাথে এটা কি রয়েছে? সাউথ। এটা কি রয়েছে? নর্থ। তাহলে এটা নর্থ, এটা নর্থ, যোগ করব। দেখো এই নর্থ আর এটাও নর্থ, যোগ করব। তাহলে এই দুটোকে যোগ করছে, যে 20 15 কি হবে? নর্থ 35। কি করে পেলাম বোঝা গেল? আর আরেকটা রয়েছে কি দেখো, সাউথ, কারণ এই তিনটেই কিন্তু অল্টারনেটিভে রয়েছে, তাই এই তিনটেকে ক্যালকুলেশন করছি। সাউথ কত? 35। এবার দেখো আমি যদি বলতাম +10 আর -10, তাহলে আমরা কি বলি? কেটে যায়। এখানে নর্থ 35 সাউথ 35, এটা নর্থ আর এটা সাউথ। তাহলে এখান থেকে যদি বলি আমি নর্থ 35 যাও, মানে এখানে গেলে আবার সাউথ 35 যাও, ঠিক ততটাই দূরে গেলে অপোজিটে গেলে মানে এই দুটো কেটে যায়। তাহলে এখান থেকে তিনটেই কেটে যাচ্ছে। বোঝাতে পারলাম কি করে কেটে গেল, কিভাবে যোগ করলাম? এদিক থেকে দেখো, খেয়াল করে দেখো, অন্য একটা কালার নিই, চলো অন্য একটা কালার কিনি, এটাকে দিচ্ছি। দেখো এটাকে দেখো, এটা ইস্ট 15, এটা ওয়েস্ট 15, এটা ইস্ট 15 ওয়েস্ট 15। ভাবা একবার, ইস্ট 15 আর ওয়েস্ট 15, দেখো অপোজিট, এরা এই দুটোই কিন্তু অপোজিট। তাহলে এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে গেল। কি পড়ে রয়েছে দেখো, একমাত্র এটা বাদ দিয়ে বাকি সব কেটে গেছে। দেখো সব কেটে গেছে। তাহলে কি পড়ে রয়েছে? ইস্ট 10, উপরে ইস্ট নিচে 10। আনসার হয়ে যাবে 10 মিটার ইস্ট, অপশন সি। কি গো বোঝা গেল? আমার বোঝাতে হয়তো কিছুটা সময় লাগলো, কিন্তু তুমি যদি বুঝতে পারো, আবারও বলছি কয়েক সেকেন্ড সময় লাগবে আনসার বের করতে, কয়েক সেকেন্ড সময় লাগবে আনসার বের করতে। একটু ফার্স্ট কমেন্ট করে জানাও হ্যাঁ না বোঝা গেছে কিনা, বলো একটু বাবা, ফার্স্ট বলো। নেক্সট যাবো? ওই গো, ঘুমিয়ে পড়লে কেন? সে জোশ নেই কেন? বোঝা গেছে তাই তো? আবারও বলছি করা যায়, শুধুমাত্র দেখে আনসার করা যায়, কিন্তু এটা বোঝার জন্য তোমাকে আগে চ্যাপ্টারের বেসিক জায়গাটা বুঝতে হবে। আমাদের যখন ক্লাস হবে এরকম খিচুড়ি ক্লাস হবে না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যাবে। ঠিক আছে, যে আমি যদি ডাইরেকশন টেস্ট করি, আমি ডাইরেকশন টেস্ট কোশ্চেনের আগে অন্তত 35 40 মিনিট 45 মিনিট ধরে শুধু তোমাকে এইগুলো বোঝাবো, কি হয়, কি কি শর্টকাট রয়েছে, কারণ এখানে আরো অন্তত 8-10টা স্টেপ রয়েছে বোঝানো। সবগুলোকে ভালো করে বোঝানোর পর তারপরে কোশ্চেন যাবে, দেখবে তুমি অ্যাপ্লাই করতে পারছো, আমি না, তুমি অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর বলো, এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন রয়েছে।
এখানে বিভিন্নতে বলা আছে, দেখো ইন এ সার্টেন কোড ওয়ে ইয়ার ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড ব্লু। মনে রাখবে কোডিং ডিকোডিং সবসময় যেন অন ওয়ে রিলেশনশিপ, অন ওয়ে রিলেশনশিপ। মানে ইয়ার ইজ কল্ড গ্রিন, কখনোই কিন্তু গ্রিন ইজ কল্ড ইয়ার না, গ্রিন ইজ কল্ড আবার বলা হচ্ছে ব্লু, এইভাবে রয়েছে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখবো কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন তার অ্যাকচুয়াল আনসার, অ্যাকচুয়াল আনসার। সেই অ্যাকচুয়াল আনসার ইমিডিয়েট কাকে ইন্ডিকেট করছে, ইমিডিয়েট ইন্ডিকেটেড ওয়ার্ড, ইন্ডিকেটেড ওয়ার্ড ইজ দ্য ফাইনাল আনসার, ফাইনাল আনসার। কি বললাম যে আগে আমরা কোশ্চেনটাকে দেখব, সেই কোশ্চেনে দেখব অ্যাকচুয়াল আনসার কি, সেই অ্যাকচুয়াল আনসার ইমিডিয়েট কাকে ইন্ডিকেট করছে, সেটা হবে আমাদের ফাইনাল আনসার। দেখো কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, তাহলে এটা আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনের অ্যাকচুয়াল আনসার বলো, কালার অফ স্কাই কি হয়, কালার অফ স্কাই হচ্ছে ব্লু, কালার অফ স্কাই হচ্ছে ব্লু। এবার নেক্সট, ব্লু ইজ কল্ড কি বলা আছে দেখো পড়ো, এই যে বলেছি অ্যাকচুয়াল আনসার ইমিডিয়েট কাকে ইন্ডিকেট করছে, ইমিডিয়েট ইন্ডিকেট হোয়াট, এই দেখো ব্লু ইজ কল্ড স্কাই, ব্লু ইন্ডিকেট করছে কাকে, স্কাই কে। তাহলে স্কাই হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার। মনে রাখবে এই কোশ্চেন অনেকে গুলিয়ে ফেলবে, অনেকে, মানে স্কাইয়ের কালার আবার কখনো স্কাই হয় নাকি, তুমি এখান থেকে ব্লু গ্রিন ওয়াটার অনেক কিছু আনসার দিয়ে দেবে। কিন্তু জেনে রেখো যে লজিক্যাল রিজনিং এ তোমার চিন্তা ভাবনা কাজে লাগবে না, ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং এ আমাদের চিন্তা ভাবনা কাজে লাগাবো, লজিক্যাল রিজনিং এ কিন্তু পার্টিকুলার লজিকের উপর বেস করে কোশ্চেন হবে। বোঝাতে পারলাম? যাদের স্ক্রিন শো করছে না একবার বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে রিজয়েন করো, একবার বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে রিজয়েন করো। কি গো ভালো লাগছে, বোঝাচ্ছে? দেখো আমি তোমাকে কমন দিয়ে দিতে পারি, কি কি চ্যাপ্টার, একটাকে বলছি আমরা অ্যানালজি, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। এই দুটো চ্যাপ্টার, এখান থেকে তুমি, আমি তোমাকে বলেছি একটা কোশ্চেন কমন আসবে, কমন বলতে একটা কোশ্চেন আসবে, কোশ্চেন কমন হয় না, একটা কোশ্চেন আসবে। আমি তোমাকে লিখে দিচ্ছি যে তুমি নেট বলো বা ডব্লিউবি সেট বলো, অ্যানালজি ক্লাসিফিকেশন থেকে একটা কোশ্চেন আসবেই, একটা কোশ্চেন আসবে। এটা আমাদের অ্যানালজির কোশ্চেন রয়েছে 4-এর এ বি দুটোই অ্যানালজি। মানে ব্যাপারটা হচ্ছে এই দুটোর মধ্যে আগে রিলেশনশিপ দেখো, এই দুটো, এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপ যে এটার বাবা এটা, এটার ছেলে এটা, বা এটার রাজধানী এটা, বা এটার কারেন্সি এটা, এরকম বিভিন্ন, মানে এরকম টাইপের কিছু একটা রিলেশনশিপ হবে, সেই সেম রিলেশনশিপ আমরা এখানেও অ্যাপ্লাই করি। মাইক্রোফোন বলা হচ্ছে লাউড, তাহলে মাইক্রোস্কোপ কি হবে, একটু ফার্স্ট আনসার করো বাবা। ম্যাগনিফাই, একদম আনসার হয়ে যাবে অপশন সি, আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট এটা বলো, মেল্ট লিকুইড, তাহলে ফ্রিজ কি হবে, মেল্ট যদি লিকুইড হয় ফ্রিজ কি হবে, মেল্ট যদি লিকুইড হয় ফ্রিজ কি হবে। এটা তো অনেকে ভুল করে, বুঝতে হবে লিকুইড মানে একটা অবস্থা, স্টেট। আমরা যেমন বাংলায় বলি কঠিন তরল গ্যাসীয়, এগুলো কি একটা অবস্থা বা স্টেট, তেমনই হচ্ছে ওই সলিড, লিকুইড, ফ্রিজ, যাই বলে না কেন, ভেপার, এগুলো এক একটা স্টেট। তাহলে এখানে আমাদের কিন্তু লিকুইড একটা স্টেট, অবস্থা। তাহলে ফ্রিজ এটা কেমন, ফ্রিজ হচ্ছে সলিড, কঠিন। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি। আবারও বলছি এখানে বুঝতে হবে রিলেশন কি রয়েছে। এখানে যদি বলতো মেল্ট হচ্ছে মিল্ক, এখানে যদি দিয়ে দিত মেল্ট হচ্ছে মিল্ক, তাহলে আমি বলতাম ফ্রিজ হচ্ছে আইসক্রিম, তখন আমি বলতাম ফ্রিজ আইসক্রিম। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে বাবা। নেক্সট চলে গেলাম, বলো শর্টকাট অ্যাপ্লাই করব, ব্লাড রিলেশন রয়েছে, শর্টকাট অ্যাপ্লাই করব, যদি একটু পারমিশন দাও তাহলে আমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, যদি পারমিশন দাও। কোশ্চেন নাম্বার 5 ব্লাড রিলেশনে কোশ্চেন রয়েছে, করবো? এ প্লাস বি মিনস বলে দেওয়া আছে, এ মাইনাস বি মিনস, দেখো দেখো এখানে আমাদের বুঝতে হবে প্রথমে কোশ্চেনটা, এখানে এ বি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে
এই প্লাস মাইনাস ইনটু এরা ইম্পর্টেন্ট, মানে এটাকে একটা সিস্টেম সফটওয়্যার বলতে পারবো, একটা ইনপুট ডিভাইস বলতে পারবো, যে আমি এই ইনপুট ডিভাইসের মধ্যে এ আর বি কে ঢুকিয়ে দিয়েছি, আলটিমেট রেজাল্ট কি শো করছে, আউটপুট কি শো করছে, এ ইজ দ্য মাদার অফ বি। ঠিক আছে, তার মানে আমি যদি এরকম বলি এক্স প্লাস ওয়াই কি হবে, এক্স ইজ দ্য মাদার অফ ওয়াই। আমি যদি বলি ইন্ডিয়া প্লাস বাংলাদেশ কি হবে, তাহলে বলবো ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ বাংলাদেশ। ব্যাপারটা এরকম, আশা করি বোঝা গেছে। নেক্সট, আমি একদম প্রথমে একটা কোশ্চেন করার সময় বলেছিলাম যে একমাত্র হাজব্যান্ড ওয়াইফ বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এট এ টাইম একজনের জেন্ডার বলতে পারবে। খেয়াল করে দেখেন কোথাও হাজব্যান্ড ওয়াইফ নেই, মাদার, ব্রাদার, ফাদার আর সিস্টার, তাহলে হাজব্যান্ড ওয়াইফ নেই, তার মানে আমরা এই এ বির মধ্যে একজনের জেন্ডার বলতে পারবো। তাও কি বলেছিলাম, দ্বিতীয় ব্যক্তি বা শেষ ব্যক্তির জেন্ডার তুমি বলতে পারবে না। খেয়াল করে দেখো, এ ইজ দ্য মাদার অফ বি, যে এ ইজ দ্য মাদার অফ বি, এ ইজ দ্য মাদার মানে ফিমেল জেন্ডার অফ বি। দেখো বি বলতে পারো, বি ছেলে না মেয়ে, এ তো মা বুঝতে পারলাম, কিন্তু এর ছেলে না মেয়ে বি তুমি বলতে পারবে না। সব ক্ষেত্রে তাই, একমাত্র হাজব্যান্ড ওয়াইফ বললে তবেই তুমি বলতে পারবে। তাহলে এগুলো বোঝা গেল। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি। দেখো, পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ, এটা মানে কি, পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, তাহলে পি ম্যাটার্নাল আঙ্কেল মানে পি হবে মেল অফ কিউ, মানে সম্পর্কটা অনেকটা এইরকম দেখতে লাগছে। এবার এটাকে যদি আর একটু ভাঙি, একটু পোস্টমর্টেম করি, মামা কি করে পেলাম, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, তো মামা কোথা থেকে আসলো, মা চিনিয়েছে মামাকে, তাই তো, কেউ না কেউ একজন মা রয়েছে, মায়ের নাম আমাদের জানা নেই, এই মায়ের সন্তান হচ্ছে কিউ, আর মায়ের ভাই হচ্ছে পি। এই মা চিনি দিয়েছে, দেখ এটা আমার ভাই, তাহলে তোর এটা মামা। দেখো তো অ্যাকচুয়ালি এটা কিনা, এই জায়গাটা বোঝা গেল কিনা, এই জায়গাটা বোঝা গেল কিনা, মানে মামা কোথা থেকে পেলাম আমি, মায়ের ভাই মামা, তাই তো, এই হচ্ছে মা, মায়ের সন্তান, আর মায়ের ভাই হচ্ছে মামা। তাহলে মায়ের ভাই বা মা তার তো একই জেনারেশনে থাকবে, আর আমার মা বাবার মামা তারা সবাই আমার একটা জেনারেশন গ্যাপে রয়েছে, তাই না, আমার বাবা কাকা মামা জ্যাঠা, মানে বাংলায় বলে তো অনেক কিছু, ইংলিশে বললে ফাদার মাদার আঙ্কেল আন্ট, ঝামেলা মিটে গেল। এই তুমি মামা মাসি জেঠু কাকু পিসে মশাই মেসো মশাই সব আঙ্কেল সব আন্ট সব এরকম, এই বাংলায় অনেক কিছু রয়েছে, তাই না। যাই হোক, এই পর্যন্ত বোঝা গেল। আমরা তিনটে জিনিস এখান থেকে টেস্ট করবো। নাম্বার ওয়ান, মনে রাখবে এটা নাম্বার 1 2 3 করেই হবে। ওয়ান হচ্ছে জেন্ডার বা সেক্স, 2 নম্বর হচ্ছে জেনারেশন গ্যাপ, 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ। ঠিক এই নিয়মেই কিন্তু হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে তিনটে আমাদেরকে টেস্ট করতে হবে, জেন্ডার, জেনারেশন গ্যাপ আর রিলেশনশিপ। দেখো আমি আগেই বললাম যে এ প্লাস বি, এ প্লাস বি, আমি বি এর জেন্ডার বলতে পারবো না, আগেই বললাম। আবার যদি বলতাম এ প্লাস বি প্লাস সি, আমি সি এর জেন্ডার বলতে পারতাম না। খেয়াল করে দেখো, এখানে পি এর জেন্ডার মেল হবেই, কিউ এর জেন্ডার যা খুশি হোক। এখানে দেখো পি শেষে রয়েছে, পি এর জেন্ডার ডেফিনেটলি মেল হবে, তাই তো, পি এর জেন্ডার ডেফিনেটলি মেল হবে। আর এখানে পি রয়েছে শেষে, একটু আগে বললাম পি যদি এক্সপ্রেশন শেষে থাকে, এই যে সি এর জেন্ডার বলতে পারবো না, এই বি এর জেন্ডার বলতে পারবো না, এই পি এর জেন্ডার বলতে পারবো না। তারপর আমি কোনো কিছু না দেখে বলতে পারি তো এ এবং ডি হবে না। বলো এটা বোঝা গেল কিনা, ফার্স্ট কমেন্ট করো যে এ এবং ডি হবে না। কেন হবে না, কারণ এ এবং ডি যে এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্রেশনের শেষে থাকা ব্যক্তির জেন্ডার আমরা বলতে পারবো না। শেষে কে রয়েছে, পি, পি এর জেন্ডার বলতে পারবো না, কিন্তু কোশ্চেন বলে হয়েছে পি এর জেন্ডার ডেফিনেটলি মেল হতেই হবে, কিন্তু অপশন এ এবং ডি বলছে পি এর জেন্ডার জানি না। তুমি টেস্ট করে দেখো, পি এর জেন্ডার বলতে পারবে না। বি টেস্ট করি, বি এরটা কি আছে দেখো, পি প্লাস এস, পি প্লাস এস মানে কি, এস মানে মাদার, তার মানে পি এর জেন্ডার কি হয়ে যাচ্ছে, ফিমেল জেন্ডার, মাদার মানে ফিমেল জেন্ডার, অবশ্যই বি হবে না। আনসার কি হবে, চারটা অপশন তিনটেই বাদ চলে গেল, তাহলে আনসার কি হবে, করা যাবে। আবারও বলছি একটু তোমাকে ধৈর্য রাখতে হবে, আমি তোমাকে একদিনে শেখাতে পারবো না যে এটা ব্লাড রিলেশন আমি একদিন শিখিয়ে দিলাম আর তুমি অমনি পণ্ডিত হয়ে যাবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। আমি শেখানোর পরও আমি 20টা কোশ্চেন করালাম, তোমাকে আরো বাড়িতে বসে আরো 20টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তবে তুমি দেখবে
এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারছো। আমি এই একটা কোশ্চেন এরকম বলেছি, এর আরো বেশ কিছু ছোটখাটো জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ একটু কোশ্চেনটা যদি একটু এদিক ওদিক করে দেয় তাহলে আবার তুমি দাঁড়িয়ে যাবে। তাই এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। 10টা বাজে, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো। আর এগুলো আমাদের রয়েছে ক্লাসিফিকেশন, একটু আগে বললাম ক্লাসিফিকেশন, না এটা এর রয়েছে ওই অ্যানালজির কোশ্চেন রয়েছে। ইন্ডোলেন্স বলা আছে ওয়ার্ক, ট্যাকিটার্ন কি হবে? ইন্ডোলেন্স ওয়ার্ক মানে অপোজিট বলা আছে, অলস কাজ। ট্যাকিটার্ন মানে হচ্ছে যে কম কথা বলে, মিতভাষী, বাংলায় আমরা যেটাকে বলি মিতভাষী। আনসার হয়ে যাবে স্পিক, অপোজিট, তাই না? অপথ্যালমিয়া আই মানে আমরা জানি এটা চোখের রোগের নাম, তাহলে রিকেট, রিকেট কোথাকার রোগ? হাড়ের রোগ। এরকম ভাবে আর কি, এই এরকম টাইপেরই কোশ্চেন আমাদের থাকে। এই মোটামুটি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো এখানে রাখা রয়েছে। এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। কোনটা আলাদা? এই চারটের মধ্যে কোনটা আলাদা? ঋগ্বেদ, যজুর্বেদ, আয়ুর্বেদ, সামবেদা। ঋগ্বেদা, যজুর্বেদা, আয়ুর্বেদা, সামবেদ। আমরা জানি আয়ুর্বেদ হচ্ছে আলাদা, বাকিগুলো বেদের বিভিন্ন ভাগ, তাই না? তো এইরকম ভাবে আমাদের কোশ্চেন গুলো থাকবে। যাই হোক, তাহলে এই পর্যন্ত সবার বোঝা গেল। এবার আমি বলে দিই যে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের পরে, ইভেন আজকের ক্লাসেও, প্রত্যেক দিনের ক্লাসের পর ইভেন আজকের ক্লাসেও একটা সিক্রেট কোড শেয়ার করা হবে। সিক্রেট কোড শেয়ার করা হবে, ঠিক আছে? এই সিক্রেট কোডটা কি আমি একটু পরে বলেছি। ধরো আমি বললাম যে কি বলি, ধরো আই এম এ বয়, এটা ধরো একটা সিক্রেট কোড দিয়ে বললাম যে আমাকে না এই নাম্বারে পাঠাও 123456789 এই নাম্বারে পাঠাও। তো এই কোডটাকে তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। যাদের আসবে তাদের কাছে কিন্তু রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে। কারণ তুমি খেয়াল করে দেখো তুমি যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে কতজন রয়েছে আর কতজন ক্লাস করছে। আমি চাই না যারা গ্রুপে শান্তিপ্রিয় লোকজন রয়েছে তাদেরকে ডিস্টার্ব করতে। তো সেক্ষেত্রে গ্রুপে কিন্তু শেয়ার করা হবে না, শেয়ার করা হবে আবারও বলছি ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে। আমি সিক্রেট কোড একটু পরে শেয়ার করে দিচ্ছি। আর আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, ঠিক 8টা থেকে ক্লাস শুরু হবে। ক্লাস কেউ মিস করবে না। আমি আগেই বললাম টিচিং অ্যাপটিটিউড আমাদের এই এনটিএনএর জন্য খুব গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কোশ্চেন ওখান থেকে আসবে। এবং আমার মতে একটু মনে হয় যে বোধহয় 2বার 3বার 4বার করে পড়তে হয়, একবারে বোধহয় হয় না এরকম একটা সাবজেক্ট টিচিং অ্যাপটিটিউড। যদিও এর দ্বিমত থাকবে অবশ্যই, কারণ যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে তারা আমার কথার সাথে একমত হবে না, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে তারা আমার কথার সাথে একমত হবে না, তাই তো? কারণ তারা জানে এই সাবজেক্টটা, অনেকটা জানে। হ্যাঁ ডেফিনেটলি এরপর একটা পেইড ব্যাচ হবে। পেইড ব্যাচ নিয়ে আমি বলবো, যেদিন অঙ্কের ক্লাস রয়েছে ওই অঙ্কের সাবজেক্টটাতেও আমি থাকবো। যদিও ম্যাথ, রিজনিং, ডিআই তে আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে? ম্যাথ, রিজনিং, ডিআই তে আমি বাদ দিয়ে আরো 2জন ফ্যাকাল্টি থাকবেন। তো আপাতত এটা এই পর্যন্ত থাক। মানে পেইড ব্যাচ নিয়ে আমি ডিটেলসে জানিয়ে দেবো, সেগুলো কিভাবে কি হবে না কি সেগুলো আমি ডিটেলসে জানিয়ে দেবো। যেদিন অঙ্কের ক্লাস রয়েছে অঙ্কের ক্লাসের দিন আমি পেইড ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো। এই পিডিএফটার মধ্যে আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকলো, করে নিয়ে এসো। পরের দিন বসে বসে দেখবো যে কার কি হলো না হলো, বা সেগুলো করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এগুলো করে গিয়ে সিলোজিজমের কোশ্চেন থাকে মোটামুটি একটা, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, কোর্স অফ অ্যাকশন, এগুলো জায়গাগুলো থেকে বলে দেওয়া যায় যে একটা কোশ্চেন থাকবেই। আমি তো বললাম যে পিডিএফ রেকর্ডিং ক্লাসের জন্য আমি সিক্রেট কোড শেয়ার করে দিচ্ছি, আমাকে 1-2 মিনিট টাইম দাও, আমি শেয়ার করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি সব। আর যেটা একটু আগেও বললাম যে আমার এখনো বেশ কিছু জায়গা বলার রয়েছে, সেগুলো আমি ডেফিনেটলি তোমাদের সাথে বলবো, শেয়ার করব, ঠিক আছে? যে 3-4টে পয়েন্ট বললাম, হতে পারে সবার জন্য এগুলো নয়, কারণ সবার দরকার পড়বে না, যাদের দরকার পড়বে আমি তাদের জন্য বলছি। এবার এগুলো আমি কোথায় শেয়ার করবো কিভাবে শেয়ার করবো বলে দিচ্ছি। যে প্রত্যেকদিন ক্লাস হবে 8টা থেকে 9:30 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসের টাইম। 8:30 ক্লাস শেষ হবে, আমি তোমার থেকে একটু ফিডব্যাক নেবো, নিয়ে আমি কোড শেয়ার করে দেবো। মানে ক্লাস যেখানে শেষ হবে তার থেকে 2 মিনিটের মধ্যে আমি কোড শেয়ার করে দেবো। এই কোড কিসের জন্য বললাম না, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য কোড। হয়ে গেলে ব্যাপারটা মিটলো। এইবার এর পরবর্তীতে তুমি যে সময় দাও, মানে 8:30 ধরো ক্লাস শুরু শেষ হচ্ছে, আমি ধরে নিলাম তারপর 9:32 বা 35 হয়ে গেল। এই 32 বা 35-এর পর তারপরে যদি তোমরা সময় দাও
তাহলে আমি আমার বাকি কথাগুলো বলবো, যে আর কি কি বলার আছে বা কি, সেগুলো আমি ডেফিনেটলি আবারও সেগুলোকে শেয়ার করবো। আর যদি মনে হয় না দরকার নেই, সেগুলো খুব বাজে কথা হচ্ছে, যাবো না, আমি তোমাদের সাথে আর কোনো কিছু বলবো না। এই আর কি ব্যাপার, তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি সেগুলোকে শেয়ার করবো, এরকম ব্যাপারটা। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2, এবার থেকে প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা করে হবে, এবং ধরো আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস রয়েছে, তো স্যার টিচিং অ্যাপটিটিউড নিয়ে থাকবেন, অন্য কোনো কিছু নিয়ে কিছু বলবেন না, কারণ আজকে আমি অনেক কিছু বাড়তি কথা বলেছি, এগুলো আগামীকাল থেকে ক্লাসে থাকবে না। একদম পার্টিকুলার টপিকের রেসপেক্টে ডিসকাশন হবে, অন্য কোনো কিছু নিয়ে, অন্য আদার্স কোনো কিছু ডিসকাশন হবে না। বোঝাতে পারলাম? কি হবে না, প্রথমে সাবজেক্টটা সিলেবাসটা ডিটেলসে ডিসকাস করবে, যেমন আগামীকাল টিচিং অ্যাপটিটিউড, তো সিলেবাস নিয়ে তোমার সাথে আগে ডিটেলসে জানিয়ে দেবে যে সিলেবাসের মধ্যে কি রয়েছে, এটা গেল নাম্বার 1। তারপরে কোনো না কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করবে, যে টিচিং অ্যাপটিটিউডে অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে পার্টিকুলার কোন একটা বা দুটো টপিক নিয়ে ডিসকাস করছে, এটা গেল নাম্বার 2। নাম্বার 3, তার উপর কিছু কোশ্চেন আনসার ডিসকাস করবেন, যে কেমন টাইপের কোশ্চেন আসে আমাদের এনটিএনটি, কেমন টাইপের কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো একটু ডিসকাস করবে। ঠিক আছে, এটা হয়ে গেলে তারপরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, দেন আমি তোমাদের সে ফিডব্যাক শেয়ার করার পর কোড শেয়ার করেছি, এইভাবে ক্লাস হবে। দেন ক্লাসের পর তোমরা যদি থাকো, তোমরা যদি পারমিশন দাও, তাহলে আমি ডেফিনেটলি আমার বাকি কথাগুলো আমি বলবো, এবং এটা একদম ক্লাসের বাইরে গিয়ে। ঠিক আছে, যে আগে কোড শেয়ার করা যাচ্ছে, সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা থাকছো তাই আমি শেয়ার করছি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট যেটা বলার, রবিবার দিন ক্লাসে আমি নিজে থাকবো, সেদিনের ক্লাসে আমি বাকি ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে, অঙ্কের ক্লাসে পুরোপুরি আমি করব, অঙ্ক বা ডিআই ওই ক্লাসটা আমি করবো। যদি আমি আগেই বললাম যে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, ম্যাথ রিজনিং ডিআই তে আমাকে ধরে টোটাল 3 জন ফ্যাকাল্টি থাকবে, মানে আমাকে বাদ দিলে আরো 2 জন ফ্যাকাল্টি থাকবে এই ম্যাথ রিজনিং ডিআই এর জন্য। ঠিক আছে, আর যদি কোনো কিছু বলার থেকে, আচ্ছা আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি ফিডব্যাক শেয়ার করো, আমি গ্রুপটা ওপেন করেছি। আর এরপর আমি একটা কোশ্চেন করবো, এই জায়গাটা একটা কোশ্চেন করব, করার পর কোড শেয়ার করে দেবো। এই যে সিক্রেট কোডের জন্য কোডটা নিচের পেজে রয়েছে, সেকেন্ড পেজে রয়েছে, তার আগে একটা কোশ্চেন করব, করে আমি কোড শেয়ার করে দেবো। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি একটু গ্রুপটা ওপেন করেছি, আবারও বলছি 2 মিনিট সময় নেবো, ঠিক এখন থেকে 2 মিনিটের বেশি একটু সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি, সবার শেয়ার করার দরকার নেই, শুধুমাত্র তারাই শেয়ার করো যারা একটা দুটো সেন্টেন্সে করতে পারবে, বা যদি মনে হয় না সত্যি 2 ঘন্টা ধরে বকে বা এত কিছু করার পর যে মনে হয়েছে না একটা সেন্টেন্স লেখা যেতে পারে, তবে তুমি লেখো। যদি মনে হয় না দরকার নেই, খুব ফালতু হয়ে গেছে, আমি বলবো দূরে থাকো, লেখার দরকার নেই কোনো কিছু। গ্রুপটা ওপেন আছে, একটাই গ্রুপ ওপেন করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমার ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি 2 মিনিট সময় নেবো, একদম টানা 2 মিনিট সময় নেবো, তার বেশি একদম না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার ফিডব্যাক শেয়ার করো, যে সত্যি কোনো উপকার করতে পারলাম কিনা। কারণ রিজনিং আমি সত্যি করে বলছি, আজকে আমি খুব বেশি করতে পারিনি, কারণ রিজনিং শুরুই করেছে 9:30টার পর, তাহলে কত দূর কি করবো। কিন্তু যেটা দরকার ছিল, কারণ রিজনিং প্রচুর পাবে, ক্লাস প্রচুর হবে, কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি ডিসকাস করেছিলাম, সিলেবাসের জায়গাটা অনেকে জানো, বা কারোর ক্ষেত্রে হয়তো কিছুটা জানা হলো, নতুন কিছু জানা হলো, কিন্তু দ্বিতীয় পার্ট যেটা, আমার এটা বিশ্বাস বলে তুমি কোনো একটা জায়গা থেকে এত কিছু একবারে জানোনি, এটা আমার বিশ্বাস। আমি আবারও বলছি, আমি ভুল হতে পারি, আমি যা কিছু বলছি সেটাই যে সঠিক একদমই তা নয়। ঠিক আছে, কারণ আমরা সবাই ম্যাচিওর বললে কম বলা হবে, এনাফ ম্যাচিওর, ভালো মন্দ খুব ভালো বুঝি, আমাদের থেকে ভালো মুখে আর কেউ বোঝে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে বলো, বা সত্যি কি ওই পার্টটা উপকার হলো, মানে দ্বিতীয় যে পার্টটা, যেটাকে আমি বলছিলাম ব্যাক এন্ড পার্ট, মানে সাকসেসটা অ্যাকচুয়ালি কিভাবে বা কোথায় হোঁচট খাচ্ছে, কোথায় বা লুকিয়ে রয়েছে, তো সেই পার্টটা কতটা কি তোমাদেরকে জাগালো, ধাক্কা দিল, খোঁচা দিল, এটুকুই আর কি। যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, যদি তোমাদের মনে হয় তবে। আর 1 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো, বা 1 মিনিটেরও কম সময় রয়েছে, আমি গ্রুপটা বন্ধ করে দেবো। দেন আমি একটা কোশ্চেন করে কোড শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটা কোশ্চেন করব, করার পর কোড শেয়ার করবো। একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করবো, বাধ্যবাধকতা নেই কোনো কিছু, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, মানে শেয়ার করতে পারলে তবেই শেয়ার করো, আর অন্য কোনো কিছু না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে লেখো,
এই ভালো, খুব ভালো, ওকে, এগুলো না লেখাই ভালো, আমি বলবো লিখো না। মানে এমন নয় যে তোমাকে লিখতেই হবে, বা লিখলে কোনো পয়েন্ট রয়েছে, পুরস্কার রয়েছে, এরকম কোনো ব্যাপার না। না লিখলেও কোনো কিছু যায় আসে না, তুমি লিখবে না, কারণ তোমার কোনো উপকার হয়নি, তুমি কেন লিখবে? এটাই। আমি কোশ্চেনটা চলে যাই, কোশ্চেনের পর আমি কোড শেয়ার করে দিচ্ছি। এই কোশ্চেনটা শুধুমাত্র আজকের দিনের জন্য না, প্রত্যেক দিনের কোশ্চেন। মানে এই কোশ্চেন প্রত্যেক দিন তোমাদেরকে করবো, প্রত্যেক দিন ক্লাসের পর আমি এই কোশ্চেনটা একবার করে তোমাদেরকে করব। এটা ধরো 2 নম্বর গ্রাফ, আর এটা হচ্ছে 3 নম্বর গ্রাফ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। যে 1 নম্বর গ্রাফ, এটা বলতে চাইছি যে 2 ঘন্টা আমরা বেশি রয়েছি, 2 ঘন্টা বেশি, আমি 2 ঘন্টা ধরে যদি বলি, 2 ঘন্টায় তোমার মধ্যে আমি কোনো পরিবর্তন আনতে পারিনি। মানে তুমি 2 ঘন্টা আগেও যেখানে ছিলে, 2 ঘন্টা পরেও সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি তোমার মধ্যে। এটা তাহলে 1 নম্বর গ্যাপ। 2 নম্বর গ্রাফ হচ্ছে যে তোমার মধ্যে পরিবর্তন দূরের কথা, আরো ডিটোরিয়েট করেছে। তোমার মধ্যে তোমার মোটিভেশন, তোমার কনফিডেন্স ডিক্রিজ করেছে। তুমি আগে যা জানতে এখন আরো কম জানা শুরু করে দিয়েছো, তুমি ডিমোটিভেট হয়েছো। এটা হচ্ছে 2 নম্বর গ্যাপ। 3 নম্বর গ্রাফ হচ্ছে যে গ্র্যাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসছে। 2 ঘন্টা আগে যেখানে ছিলে, 2 ঘন্টা পর তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন এসছে, তুমি কিছু না কিছু শিখেছো বা জেনেছো। আমার কোশ্চেন হচ্ছে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এটা আমার কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এটা যদি শেয়ার করো যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এটা যদি একটা দুটো সেন্টেন্স, ইয়ে এটা খোলা আছে দেখো। এটা যদি জানো যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এবার তো খোলা আছে, মেসেজ বক্স এবার খোলা আছে। এটা আমার কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। যাদের 3 নম্বর হচ্ছে, আমি বলবো লেগে থাকো। আমি আবারও বলছি যে লাইফে এই জার্নির কোনো শর্টকাট হয় না। শর্টকাট ম্যাথে হয়, রিজনিং এ হয়, সেখানে শর্টকাট কাজে লাগাও। কিন্তু লাইফে জার্নিতে যেখানে তোমার পারফরমেন্স রয়েছে, যেখানে তোমার প্রোগ্রেস রয়েছে, ওভারঅল যেখানে তোমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, তুমি কে, তোমার পরিচয় কি, এটা যদি ক্রিয়েট করতে হয়, আমি বলবো সেখানে শর্টকাট কাজে লাগিও না। সেখানে যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে মেনে চলো। আবারও বলছি যে তুমি কত খারাপ বা ভালো এটা ভাবতে চাও না, কিন্তু যখন তুমি ব্যাট হাতে ক্রিজে নামছো, তখন যেন তুমি নিজেকে ব্যাটসম্যান বলে পরিচয় দাও। তুমি কে এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন তুমি ব্যাট হাতে ক্রিজে নামছো, তখন নিজেকে ব্যাটসম্যান হিসেবে পরিচয় দাও। এবং তখন তোমার একটাই অবজেক্টিভ, একটাই মোটিভেশন, যে উইকেট যেন না পড়ে আর যেন রান আসে। এটাতে পয়েন্ট আউট করার দরকার নেই বোলার কে রয়েছে, আম্পায়ার কে, পিচ কেমন রয়েছে, বাউন্ডারি কেমন সাজিয়েছে, ফিল্ডিং কেমন দিচ্ছে, অডিয়েন্স কেমন, ওয়েদার কেমন, দেখো না। আমি বলবো তুমি যত খারাপ ব্যাটসম্যান হও না কেন, কনসেন্ট্রেট করো তোমার উইকেটের প্রতি, উইকেটটা যেন না পড়ে, রান আসুক, এইটুকু। আমি বলবো টিকে থাকো, রান আসবে। 1 ওভার, 2 ওভার, 4 ওভার, 10 ওভার মেটেন যাক, চিন্তা ভাবনা করার দরকার নেই। যখন রান আসবে দেখবে আবার বলে রানের সমান হয়ে গেছে, কিন্তু উইকেট যেন না পড়ে, শুধু টিকে থাকো। এটা আবারও বলছি, এখানে ফোকাস করার দরকার নেই যে ওয়েদার কেমন, পিচ কেমন, বোলার কে, ফিল্ডিং কেমন সাজিয়েছে, অডিয়েন্স কেমন, ভাবার দরকার নেই। শুধু নিজের ওই জায়গাটাকে ফোকাস করো, রান আসবে। তুমিও সেঞ্চুরি করতে পারবে, কারোর 15 ওভারে সেঞ্চুরি হবে, তো কারোর 20 ওভারে হবে, কারোর 25 ওভারে হবে, কিন্তু টিকে থাকলে সেঞ্চুরি আসবেই। হোক না কেউ প্রথম বলে 6 মেরেছে, তুমি এটা দেখতে যাও না, কারণ কোশ্চেন পেপার সবার আলাদা, তুমি কপি করতে যাও না। তুমি প্রথমে এটাতে ফোকাস করো যে এনি হাউ
আমি উইকেটটাকে বাঁচিয়ে রাখবো। মেডেন যাক, 2 ওভার 4 ওভার 10 ওভার মেডেন যাক, একটা সময় রান আসবে। যদি একবার জলে নামো তাহলে ভালো করে স্নান করে তবে ওঠো, গামছা ভিজিয়ে শুধু শুধু উঠো না। যদি জলে নামো ভালো করে স্নান করো, একদম গা হাত পা কষলে বগল ঘাড় মাথা গালের মধ্যে জল নিয়ে দাঁত ব্রাশ করে জিভ কুলুকুচু করে পুরো ফ্রেশ হয়ে একদম ওঠো। তার লাইফে কোথাও কোনো আফসোস থাকবে না। মানে আমাদের মধ্যে যত রকমের ফিলিংস কাজ করে, হিংসা, রাগ, ঘৃণা, ভয়, স্বার্থ, ভালোবাসা, যত রকমের ফিলিংস কাজ করে তা দেখো অন্যের উপর অ্যাপ্লাই করা যায়। রাগ, হিংসা, ঘৃণা, ভয়, যা কিছু। কিন্তু একমাত্র আফসোস অন্যের উপর অ্যাপ্লাই করা যায়। আমি অন্যের উপর অন্যের হয়ে আফসোস করছি, করা যায়? আফসোস নিজের জন্য হয়। তাই এখন থেকে তুমি যখন কাজ করতে যাবে, যখন এ করবে, দেখো ভুল হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ভুল হচ্ছে মানে তুমি এটা ভেবো না যে পিছিয়ে গেলাম। ভুল হওয়ার পরও তুমি ভুল নাও, যদি আবার তুমি উঠে দাঁড়াও। কিন্তু ভুল হওয়ার পরও তুমি যদি বসে থাকো যে ছেড়ে দাও, তাহলে তুমি ভুল। তাই ভুল হওয়ার পর আঙুলটাকার এইভাবে না, এইভাবে তোলো। আমার জন্য ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি সংশোধন করব। দেখবে প্রবলেম একবারে সলভ হয়ে গেল। প্রবলেম একবারে সলভ। আঙুল এইভাবে তোলো, আর এখন আঙুল এইভাবে না। বাবার জন্য হয়নি, টিচারের জন্য হয়নি, বন্ধু বান্ধব করেনি, ভগবান আমার সাথে বিট্রে করেছে, একদম না। আঙুল নিজের দিকে তোলো, এই লোকটার জন্য হয়নি। আবার ভালো হলে, কিছু পেলে, এই লোকটাকে বলো এই লোকটার জন্য হয়েছে, সব এই লোকটার জন্য। ব্যাপারটা এরকম। দেখো প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। অনেক কিছু বললাম, অনেক কিছু বলার আছে। আমি কোড শেয়ার করে দিচ্ছি। সিক্রেট কোড শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আমি আগামীকাল এই নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, কোন রকম টেক্সট বা অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, কারণ আজ যেটা সিক্রেট কোড সেটা আজ এখনো পর্যন্ত আমি শেয়ার করিনি, তাই সিক্রেট। যখনই শেয়ার করে দেব তখন আর কিন্তু তার সিক্রেট থাকবে না। বোঝাতে পারলাম? আর এই 3টে জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, যে যেটা রয়েছে সেটাকে শুধুমাত্র টাইপ করে পাঠাবে। স্ক্রিনশট বা ছবি তুলে বা ইমেজ পাঠালে তোমার কাছে যাবে না, কারণ এটা কিন্তু ম্যানুয়ালি করা হবে না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে। নাম্বার 2, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে পাঠাবে। মনে রাখবে এই নাম্বারটা তোমার গ্রুপে নেই, একটা নতুন নাম্বার। আর নাম্বার 3, যে টাইমের মধ্যে পাঠাবে। আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো, 12টা AM। আবার আমি ধরো 12:30টার সময় পাঠালাম। এবার 12:30টায় আমি যখন একবার সিস্টেম রান করে দেবো, তারপর যদি তুমি কোড পাঠাও তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। কোডটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোড, টিচিং মাই ড্রিম, যেটা এই যে হাইলাইট করা রয়েছে, এটা হচ্ছে কোড। যেটা হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে কোড। আর নাম্বারটা হচ্ছে এটা 6291515880। এই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। বারবার বলছি, নাম্বার 1 শুধুমাত্র টাইপ করে পাঠাবে, এটাকে টাইপ করো, টিচিং মাই ড্রিম, এটাকে টাইপ করো। নাম্বার 2, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো। নাম্বার 3, আমি বলবো এখনই পাঠিয়ে রাখো। টাইম দিচ্ছি রাত 12টা। 12টার পর আমি এই কোড পাঠানো শুরু করে, মানে কোডের এগেনস্টে পাঠানো শুরু করে দেবো। তাই আমি বলবো এখনই পাঠিয়ে দেবো। এটা পাঠাতে, নতুন পাঠাচ্ছ বা প্রথমবার পাঠাচ্ছ, খুব বেশি হলে 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে। টিচিং মাই ড্রিম। আমি প্রত্যেকদিন যে কোডগুলো দেব সেগুলো তোমার কাছে মনে হতে পারে কোড, কিন্তু একটু যদি খেয়াল করে দেখো এর মধ্যে তোমার কিছু না কিছু মোটিভেশন লুকিয়ে রয়েছে। আমি তোমার মধ্যে কিছু না কিছু পুশ করার চেষ্টা করছি। টিচিং মাই ড্রিম। নিজেকে বারবার বলো, যদি এই ফিল্ডে থাকতে হয়, এটা তোমার যদি একান্ত নিজের ফিল্ড হয়, বারবার বলো যে টিচিং মাই ড্রিম। এটাই কোড। প্রত্যেকদিন এরকম কিছু না কিছু কোড তোমার কাছে আসবে এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য। এই কোড পাঠানোর পর অপেক্ষা করবে। 12টার জায়গায় 1টা হতে পারে, 1টার জায়গায় 2টো হতে পারে, 2টোর জায়গায় 3টে হতে পারে। আজ রাতে নাও, কাল সকালে যাবে, কিন্তু তোমার কাছে যাবেই। এ দায়িত্ব, এ দায়বদ্ধতা আমার। কোনো এক্সট্রা ফোন মেসেজ করার দরকার নেই। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য তোমার কাছে যাবেই। আমি আবারও বলছি, তোমার কাছে যাবেই। এর জন্য কোনো এক্সট্রা ফোন মেসেজ করার দরকার নেই। শুধু ওয়েট করবে, ধৈর্য রাখবে। আমি আবারও বলছি, এই ফিল্ডে নিজেকে টিকে থাকতে গেলে ধৈর্য একমাত্র উপায়, দ্বিতীয় আর অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেকটা টাইম নিয়ে ফেললাম। আমি জানি না কতটা কি উপকার হলো। মানে কিছুটা সময়, কিছুটা পার্সেন্টেজে যদি উপকার হয়,
আমি খুব খুশি হব। আমার মতে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে 0 নয়, মানে আর যাই হোক যে ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করছে, পার্সেন্টেজ আর যাই হোক 0 হবে না। কতটা কি সেটা তুমি ভালো বলতে পারবে। কারোর জন্য 1 হতে পারে, তো কারোর জন্য 10, কারোর জন্য 50, তো কারোর জন্য 90। এ তোমার, এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে 0 হবে না। আগামীকাল টিচিং অ্যাপটিটিউড ক্লাস থাকবে, অন্য একজন ফ্যাকাল্টি থাকবেন, এবং একদম ঠিক 8টা থেকে ক্লাস শুরু হবে, 9:30 পর্যন্ত ক্লাস চলবে, তার বেশি না, 9:30 পর্যন্ত ক্লাস চলবে। প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আবারও বলছি, এই সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কিন্তু শেয়ার করা হবে না, গ্রুপে কিন্তু শেয়ার করা হবে না। রেকর্ডিং ক্লাস, পিডিএফ, এই যে রিজনিং এর যে পার্ট, তা কিন্তু তোমার কাছে সিক্রেট কোডের মাধ্যমেই যাবে। থ্যাংক ইউ সবাইকে। আমি এই পর্যন্ত রাখলাম। যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, আমি বলবো টিকে থাকো। আবার বলছি, ভীষণভাবে কনফিডেন্ট থাকো, ভীষণভাবে কনফিডেন্ট থাকো, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর যতক্ষণ না এই কনফিডেন্টের জায়গা তৈরি হচ্ছে, ওই যে যেটা বললাম, এই অ ক খ একে চন্দ্র ওই 1 2 3 4 পর্যন্ত হচ্ছে, মানে তুমি ক্লাস 7 8 9 যাই পড়ো না কেন, ওটার কোয়ালিফিকেশনের মধ্যে ধরা হচ্ছে না। কোয়ালিফিকেশন কখন না, তুমি মাধ্যমিক পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস, তুমি গ্রাজুয়েট, তাই তো? আমি 4 পাস করে থাকলে আমার বলা হবে কোনো কিছু? আমি শুধুমাত্র শিক্ষিতই, আর কোনো কিছু না। তা আবারও বলছি, এই যা কিছু যতক্ষণ না তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করছে, ততক্ষণ এর আগের যা যা কিছু সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আগে ফার্স্ট বলবো, ভীষণভাবে কনফিডেন্ট থাকো, নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, কারণ নিজে ছাড়া কিচ্ছু পরিবর্তন করতে পারবে না। এ জার্নি একান্তই তোমার। এ যে রাস্তা, এই রাস্তা তোমাকেই পার করতে হবে। তোমার হয়ে তোমার বাবা মাও কিচ্ছু করতে পারবে না। যে ভাবলো যে ছেলের খুব কষ্ট হচ্ছে, আমি 10 পা আর মা 10 পা হেঁটে দেবে, হবে না। কারণ তোমার মা বা তোমার বাবা যে 10 পা হাঁটবেন, সেটা তোমার মায়ের অ্যাকাউন্টে বা তোমার বাবার অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার অ্যাকাউন্টে কাউন্ট হবে না। এ পথ তোমার, একান্তই তোমার। তাই ওই যে বললাম, যে বাউন্ডারি তৈরি করছো, ওটা একান্তই নিজস্ব একটা বাউন্ডারি তৈরি করো। তোমার সব থেকে কাছের বা সব থেকে প্রিয় যাকে মনে করো, তাকে ওই বাউন্ডারির মধ্যে এন্ট্রি দেবে না। মানা না মানা তোমার দায়িত্ব, লাইফ তোমার, তাকে সাজানো গোছানোর দায়িত্ব তোমার। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ, গুড নাইট। অনেকটা সময় ছিলাম, মানে 2.5 ঘন্টা প্রায় হতে চলো, 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে তোমাদের সাথে লাইভে। টিচিং অ্যাপটিটিউড ক্লাস মিস করবে না, কারণ সাবজেক্টটা একটু আমার মতে ছোটমোটো। থ্যাংক ইউ, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে। গুড নাইট।